হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের নিট 2026 চলে এলো একদমই কাছে। আর আমিও কিন্তু পুরো বায়োলজি সিলেবাসের সমস্ত চ্যাপ্টারের সামারি, সায়েন্টিস্টদের সম্পর্কে যে এক্সপ্লানেশন সেটা এবং ইউনিট ইন্ট্রোডাকশন সমস্তটাই করিয়ে ফেলার চেষ্টা করেছি ইউটিউবেই। তার জন্য কোনো পেইড ক্লাসের প্রয়োজন নেই। তো আজকে হচ্ছে আমাদের এভলিউশন চ্যাপ্টারটা, ক্লাস 12 এর এভলিউশন চ্যাপ্টারটার সামারি আজকে আমরা করব এনসিইআরটি থেকে, ইংলিশ বাংলা দুটো ভাষায়, এবং কিছু প্রশ্নও তোমাদের জন্য এনেছি এখান থেকে আমি বানিয়ে। তো চলো আমরা শুরু করে দিই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। The origin of life on Earth can be understood only against the background of origin of universe, especially Earth. পৃথিবীতে জীবনের উৎপত্তিকে বুঝতে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশেষত পৃথিবীর উৎপত্তির প্রেক্ষাপটকে জানতে হবে। তো ধরো প্রথমে আমরা যদি বলি যে মানুষ কিভাবে চলে এলো, তো সেটা কখনোই আলোচনা করা সম্ভব না যতক্ষণ না তুমি জানবে যে পৃথিবীতে প্রাণ কি করে এলো। প্রথমে তো প্রাণ প্রাণ আসার বহু 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 বছর বাদে না হয় মানুষ এসছে। এবার আবার প্রাণ কি করে এলো সেটা তোমার যদি জানতে হয়, তোমাকে আগে জানতে হবে যে এই পৃথিবীরই বা কি করে অরিজিন হলো, পৃথিবী বা কিভাবে উৎপত্তি হলো, হঠাৎ করে পৃথিবী কোথা থেকে চলে এলো। তো সেটা জানতে হবে। এভলিউশন জানতে গেলে কিন্তু পৃথিবীর উৎপত্তি জানাটাও প্রয়োজন। Most scientists believe chemical evolution, that is, formation of biomolecules, preceded the appearance of the first cellular forms of life. অধিকাংশ বিজ্ঞানীরা রাসায়নিক বিবর্তনে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ জৈব অণু সৃষ্টির পরই পৃথিবীতে জীবনের প্রথম কোষীয় গঠনের আবির্ভাব ঘটেছিল। তো সায়েন্টিস্টরা বলেন কি যে নানা রকমের যে থিওরি তোমাদের রয়েছে এভলিউশনে, তার মধ্যে সায়েন্টিস্টরা, বেশিরভাগ সায়েন্টিস্ট বিশ্বাস করেন কেমিক্যাল এভলিউশন নামক থিওরিতে, রাসায়নিক বিবর্তনে, যেখানে কিন্তু বলা হয় যে আগে বায়োমলিকিউলস তৈরি হয়, জৈব অণু। বায়োমলিকিউলস মানে স্পেসিফিক্যালি তোমাকে এখানে আমি প্রোটিনের কথা বলতে পারি, ডিএনএ আরএনএ এর কথা বলতে পারি। তবেই কিন্তু এগুলো আসার পরেই কিন্তু সেল পৃথিবীতে আসে। আগে বায়োমলিকিউলস গুলো আসে, তারপরে সেল আসে। The subsequent events as to what happened to the first form of life is a conjectured story based on Darwinian ideas of organic evolution by natural selection. জীবনের প্রথম আবির্ভাবের পরবর্তী ঘটনাবলী হলো অনুমান নির্ভর গল্প, যা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন দ্বারা জৈব বিবর্তনের ধারণার উপর নির্ভরশীল। তো তারপরে মানে এই যে বায়োমলিকুল আসে, তারপর প্রাণ আসে, তারপর কি 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 ইভেন্ট হয়েছিল, কিভাবে কিভাবে এভলিউশন হয়েছিল, সেগুলো মোটামুটি কিন্তু আম, আহ, অনেকটাই ডারউইন কিন্তু সেগুলো অনুমান করেছিলেন, এবং ডারউইন কিন্তু তার স্টোরিটা বলেছিলেন যে কিভাবে পৃথিবীতে এভলিউশন হয়, কিভাবে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ হয়। Diversity of life forms on Earth has been changing over millions of years. লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে জীবনের গঠন বৈচিত্র্যের পরিবর্তন হয়ে চলেছে। তুমি জানো যে কোনো কিছুই স্থিতিশীল নয়, সবই পরিবর্তনশীল। তো লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এই লাইফ ফর্মের বিভিন্ন রকমের ডাইভার্সিটি দেখা যাচ্ছে, বৈচিত্র্য হয়েই চলেছে। It is generally believed that variations in a population result in variable fitness. এটি সাধারণত বিশ্বাস করা হয় যে পপুলেশনে সৃষ্ট প্রকরণগুলোর ফলেই ভিন্ন যোগ্যতা সম্পন্ন জীবের উদ্ভব ঘটে। অবশ্যই দেখো, আহ যদি পপুলেশনে ভেরিয়েশন না আসতো তাহলে ফিটনেসের কোনো তফাৎ থাকতো না। মানে তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি যদি খুব খুব একটা মানে ব্রড স্কেলে ভাবো, তুমি দেখো একটা ধরো মানুষ পপুলেশন, ঠিক আছে, হিউম্যান পপুলেশন, সেখানে সব হিউম্যান কি একই রকম ফিট? না, কেউ খুব বেশি ফিট, কেউ কম ফিট, তাই তো? এবার সেটা কেন? ভেরিয়েশন আছে বলে। যদি সব মানুষ এক্সাক্ট সেম হতো, কোনো ভ্যারিয়েশন না থাকতো, পুরো একজন আরেকজনের ক্লোন হতো, তাহলে তো ফিটনেসটাও তাই হতো, সবারই একই রকম ফিটনেস। তা কি হয়? তা হয় না তো। কেউ বেশি ফিট, কেউ কম ফিট। যে বেশি ফিট সে বেঁচে থাকবে, সে লড়তে পারবে, সে রোগের সাথে লড়তে পারবে। যে কম ফিট সে চট করে মরে যাবে।
তো এই জিনিসটা কেন হয়? কারণ যে বেশি ফিট আর যে কম ফিট তাদের মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে। তো অবভিয়াসলি যে কোনো পপুলেশনেই তাই ভেরিয়েশন থাকে বলেই ফিটনেসেরও ভেরিয়েশন থাকে। Other phenomena like habitat fragmentation and genetic drift may accentuate these variations, leading to appearance of new species and hence evolution. তো বাসস্থানের খণ্ডীভবন, যেটাকে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন বলে, এবং জেনেটিক ড্রিফটের মতন অন্যান্য ঘটনাবলী এই প্রকরণ সমূহকে আরো জোরালোভাবে নতুন প্রজাতির আবির্ভাবে উদ্বুদ্ধ করতে পারে এবং এর ফলস্বরূপ বিবর্তন ঘটে। তো এভলিউশনের বিভিন্ন কারণের মধ্যে ডেফিনেটলি ভেরিয়েশন তো একটা কারণ বটেই। তাছাড়াও তোমরা পড়েছো যে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন, বাসস্থানের খণ্ডীভবন হয়ে যায়, তার ফলে ইভলিউশন হয়। জেনেটিক ড্রিফটের কারণে ইভলিউশন কিন্তু হয়ে থাকে। এবার দেখো আবার বলছি জেনেটিক ড্রিফট এটা কি ম্যাম, এখানে আমি সেটা বোঝাতে পারবো না, সেটার জন্য গোটা চ্যাপ্টার দেখতে হবে, ফুল চ্যাপ্টার, যেখানে আমি ব্রড এক্সপ্লানেশন দিয়েছি সেখানে তুমি জেনেটিক ড্রিফট পেয়ে যাবে। সামারি মানে হচ্ছে সামারি, যেখানে কিন্তু গোটা চ্যাপ্টারটার একটা কুইক রিভিশন হচ্ছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে করে কিন্তু বোঝানো যাবে না বাবু। আচ্ছা, হোমোলজি ইজ অ্যাকাউন্টেড ফর বাই দ্য আইডিয়া অফ ব্যালেন্সিং ডিসেন্ট। শাখান্বিত অবরোহণের ধারণার সাহায্যে হোমোলজি ব্যাখ্যা করা যায়। হোমোলজি যেমন ধরো আমাদের যে সামনের যে পা দুটো সেটা হাত হয়ে গেছে, তাই না? আমাদের সামনে তো দুটো হাত থাকে, কিন্তু ওটা পা থেকে হাত হয়ে গেছে। তুমি দেখো চিতাবাঘের যে সামনের পা দুটো, ওটা কিন্তু পাই রয়েছে। আমরা হাত দিয়ে কি কি কাজ করি আর চিতাবাঘ সামনের পা দুটো দিয়ে কি কি কাজ করে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? ও ছোটে, আর আমরা হাত দিয়ে খাই, পড়াশোনা করি, লিখি, এক থাপ্পড় মারি, নিত্য কর্মসারী, তাই না? কিন্তু চিতাবাঘ কি তাই করে? তাই না, ও ছোটে। বাদুড়ের যদি তুমি ক্ষেত্রে বলো, বাদুড়ের ক্ষেত্রে এই সামনের হাত দুটো ডানায় রূপান্তর হয়ে গেছে, তা বাদুড় ডানা দিয়ে কি করে? ওড়ে। আবার যদি তুমি ওয়েলের কথা বলো, তিমি মাছ, ওর কিন্তু তোমার সামনের হাত দুটো ফ্লিপারে পরিণত হয়েছে, ফ্লিপার দিয়ে কি হয়? ও সাঁতার কাটে। তাহলে এই এই যে তোমার ফোর লিম্ব বা অগ্রপদ, সেটা কিন্তু প্রত্যেকে চেঞ্জ এখানে তুমি দেখছো, এক একজনের এক একটা স্ট্রাকচারে পরিণত হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন স্ট্রাকচার, কারুর হাত, কারুর পা, কারুর ডানা, কারুর ফ্লিপার, এবং প্রত্যেকের কিন্তু তোমার আলাদা, ফাংশন আলাদা, কিন্তু এদের কিন্তু প্রত্যেকের স্ট্রাকচার সেম। এটাকে বলে কি? এটাকে বলে হোমোলজি। Study of comparative anatomy, fossils and comparative biochemistry provides evidence for evolution. তুলনামূলক শারীরস্থানে জীবাশ্ম সমূহ এবং তুলনামূলক জৈব রসায়নের অধ্যয়ন বিবর্তনের সাপেক্ষ প্রমাণ দেয়। তো দেখো এভলিউশনের জন্য যে কি কি প্রমাণ সেটা তোমরা অলরেডি চ্যাপ্টারে পড়লে, গুছিয়ে পড়লে, যেমন ফসিলস, বিভিন্ন জীবাশ্ম বা ফসিলস দেখে আমরা এভলিউশন কিভাবে হয়েছে বুঝতে পারি। কম্পারেটিভ অ্যানাটমি, বিভিন্ন জীবজন্তুর মধ্যে অ্যানাটমি, তাদের যে ভিতরকার শারীরস্থান সেটাকে কম্পেয়ার করা হয়। বায়োকেমিস্ট্রি, আজকে বাঘের প্রোটিন আর আমাদের প্রোটিন কম্পেয়ার তুমি করতেই পারো, বায়োকেমিস্ট্রি, এইগুলো করে কিন্তু বোঝা যায় যে এভলিউশন কিভাবে হয়েছে। Among the stories of evolution of individual species, the story of evolution of modern man is most interesting and appears to parallel evolution of human brain and language. প্রতিটি প্রজাতির বিবর্তনের গল্পগুলোর মধ্যে আধুনিক মানুষের বিবর্তনের গল্পটি সব থেকে মজাদার, এবং মানুষের মস্তিষ্ক ও ভাষার বিবর্তন মানুষের বিবর্তনের সাথে সমান্তরালভাবে ঘটেছে। তো বিবর্তন বা ইভলিউশন তো অনেকের ক্ষেত্রেই তুমি দেখেছো, কিন্তু তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং কোনটা? মানুষেরটা। কারণ তুমি হিউম্যান ইভলিউশন পড়েছো, এই চ্যাপ্টারে রয়েছে, তুমি দেখবে যে কোথায় কি ছিল, ওই এপ মেপ ছিল, তার থেকে আমরা এখন মডার্ন মানুষ, এআই এর যুগ, আমরা এআই বানিয়ে ফেলছি, তাই না? তো বিরাট একটা এভলিউশন, এবং সব থেকে মনে হয় ক্রুশিয়াল এভলিউশন হচ্ছে মানুষের এভলিউশন। দুটো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন এনেছি, এখান থেকে এইটুকু সামারি থেকে যতটুকু প্রয়োজন মনে হয়েছে সেটুকু আমি দুটো কোয়েশ্চেন এনেছি। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা এগুলোর পিডিএফ পেয়ে যাবে। তো প্রথম স্টেটমেন্ট দেখো, কেমিক্যাল এভলিউশন ইজ দ্য ফরমেশন অফ ইনঅর্গানিক মলিকিউলস preceded the appearance of the first cellular forms of life. রাসায়নিক বিবর্তন অনুযায়ী অজৈব অণু সৃষ্টির পরই পৃথিবীতে জীবনের প্রথম কোষীয় গঠনের আবির্ভাব ঘটেছিল। তাই কি? অজৈব অণু না, কি বায়োমলিকিউল, ইনঅর্গানিক মলিকিউল না বাবা, বায়োমলিকিউল, জৈব অণু। আগে বায়োমলিকিউল আসে, তারপরে কিন্তু তোমার কোষীয় গঠন হয়, ঠিক আছে?
Diversity of life forms on Earth has been changing over millions of years. লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে জীবনের গঠন বৈচিত্র্যের পরিবর্তন হয়ে চলেছে, এটা ঠিক। তাহলে হচ্ছে তোমার কি স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট, 1 ভুল 2 সঠিক, আনসার হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন। স্টেটমেন্ট বলছে ভেরিয়েশনস ইন আ পপুলেশন রেজাল্ট ইন ভেরিয়েবল ফিটনেস। অবশ্যই পপুলেশনের সৃষ্ট প্রকরণগুলোর ফলেই ভিন্ন যোগ্যতা সম্পন্ন জীবের উদ্ভব ঘটে 100 বার, যেটা তোমাকে আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম। Other phenomena like habitat fragmentation and genetic drift may accentuate these variations. বাসস্থানের খণ্ডীভবন এবং জেনেটিক ড্রিফটের মতন অন্যান্য ঘটনাবলী এই প্রকরণসমূহকে আরো জোরালো করে তোলে। একদম একদম একদম, দুটোই একদম ঠিক। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, 1 2 দুটোই সঠিক, আনসার হচ্ছে এ। এখান থেকে এই দুটো প্রশ্নই আমার হয় বলে মনে হয়েছে, আমি সেই দুটো নিয়ে এসেছি। তোমরা যদি এভাবে প্রচুর কোয়েশ্চেন আমার কাছে প্র্যাকটিস করতে চাও, যেগুলো নিচে আসে যেরকম ধরনের প্রশ্ন, এরকম কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, সাথে সব রকম বেনিফিট পেতে চাও আমার পেইড ব্যাচের, ইউ ক্যান জয়েন মাই বায়োলজি অনলাইন বায়োলজি পেইড ব্যাচ। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে চট করে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।